আমাদের এটা বলতে হবে যে তাদেরকে আরএসএস ব্যাক করছে এবং আরএসএস হিন্দুদের কিনে রাখেনি, হিন্দু ধর্মকে আরএসএস কিনে রাখেনি, হিন্দু কিছু যে গুন্ডারা আছে তাদেরকে আরএসএস কিনে রেখেছে। এবং আমাদের বক্তব্যটা আরএসএস এর বিরুদ্ধে, আমরা কোন ধর্মকে দাগিয়ে দিচ্ছি না এই বিষয়ে। আমরা যখন আরএসএস এর বিরুদ্ধে লড়াই করি, আমরা যখন আরএসএস এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করি, তখন আরএসএস এর গুন্ডারা এটি বলে এটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যে আমরা কোন একটি ধর্মের বিরুদ্ধে কথা বলছি। দ্বিতীয় বিষয়, এই আরএসএস এর আইটি সেল, বিজেপির আইটি সেল এক অদ্ভুত অভিযোগ সামনে আনলো। তাদের বক্তব্য ছিল যে যখন সাধারণ মানুষজন এদের বিরুদ্ধে অভিযোগ তোলে, তারা তখন বলা শুরু করলো এই রকম একটি রেপ এবং মার্ডারের বিষয় কেন রাজনৈতিক বিষয় আনা হচ্ছে, কেন সেখানে রাজনীতির কথা বলা হচ্ছে। আচ্ছা, আপনারা প্রত্যেকে বলুন, একটি রেপ, একটি মার্ডার, সেটা ব্যাক করেছে আরএসএস এবং বিজেপি। তাহলে একটি রেপ এবং মার্ডার যদি আরএসএস ব্যাক হয়, একটি রেপ এবং মার্ডার যদি বিজেপি ব্যাক হয়, সেটা পলিটিক্যাল না হয় আর কি হতে পারে? সেটার বিরুদ্ধে মানে সরকারে আসার পর বিজেপি আর আরএসএস এর খেদে কাজ নেই যে তারা এখন বসে বসে ম্যাপ নিয়ে বসে এবার প্ল্যানিং করবে নাকি যে চলো ভাই ওখানে একটুখানি রেপ করা যাক, ওখানে একটু মার্ডার করা যাক। মানে এরা কোন গাছের পাতা খায়? মানে এরা কোথায় থেকে জন্ম নিয়েছে, কি মেন্টালিটি? আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে যে কনফিডেন্স, ব্যক্তির এমন কনফিডেন্স যে সে চিৎকার করে বলছে যে আমরা তো ধর্ম নয়, আমরা তো আরএসএস এর বিরুদ্ধে, আমরা তো বিজেপি তাও মানা যেত, এটা তো আরএসএস এর বিরুদ্ধে। বলছে হিন্দু গুন্ডা, আরএসএস নাকি হিন্দু গুন্ডা। আর পেছনে দাঁড়িয়ে যারা প্রোটেস্ট করছেন সেই মহিলারা বসে মোবাইল ঘাটছেন, যে বক্তব্য রাখছে ছাগলের মতো বকছে বকুক, আমি তো মোবাইল ঘাটছি। এই হচ্ছে ওদের পরিবেশ, যেখানে আমি প্রথমেই ক্লিয়ার করে দিই যে আর যাদবপুর এই যে এসএফআইদের তো বিভিন্ন ব্রাঞ্চ, এসএফআইয়ের দিক থেকে আবার আন্দোলন করা হয়েছে বারুইপুরকে নিয়ে। তো জানিয়ে দিই আর আন্দোলন করে খুব একটা লাভ নেই, কারণ ব্যাপারটা যেভাবে হিন্দু মুসলিম সম্প্রদায় আনা হচ্ছিল সেটা এনে আর লাভ নেই। কারণ এইবার আরেক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে যার নাম কবির মোল্লা। আশা করি নাম দেখে বোঝা যাচ্ছে, জাতটাও বোঝা যাচ্ছে, কারণ আজকাল আমাদের সমাজের মানুষজন স্পেশালি যারা একটু সিপিএম ঘেঁষা এবং সিপিএম এবং আইএসএফ তারা এখন নাম দেখে জাত ডিসাইড করে। তো জানিয়ে দিই বারুইপুরের হত্যাকাণ্ড যেটা ঘটেছে, যেখানে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে, সেখানে 4 জন অভিযুক্তের মধ্যে একজন ছিলেন কবির মোল্লা। তাহলে এটা আর হিন্দু মুসলিমে থাকলো না, এটা ক্রিমিনাল অ্যাঙ্গেলটা দেখতে হবে। আর এই যে আমি দেখছি মানুষ তো এনকাউন্টারই চেয়েছিল, আমি তো চেয়েছিলাম যে দোষীকে পেয়েছো ঠুকে দাও, আমার মনের ইচ্ছে পূরণ হয়েছে। তাতে দেখলাম যে হঠাৎ করে মাথা চারা দিয়ে উঠেছে 2-1টা অ্যাডভোকেট, মাথা চারা দিয়ে উঠেছেন কিছু লোক। ওরে বাপরে, এরা তো তথ্য প্রমাণ লোপাট করে দিল, এরা তো সব কিছুই গন্ডগোল, এনকাউন্টার করে দিল, রাত্রিবেলায় কেন করলো, কি করলো, ওকে মেরে দিল, মানেই তো কিছু একটা মিস্টেরিয়াস ব্যাপার আছে। ভোঁসি আছে নাকি মাথায়? মানে আমি বুঝি না যে এইরকম কথা কোথায় থেকে আসে। যে প্রভাস মণ্ডলকে শেষবারের জন্য সেই নাবালিকার সাথে সিসিটিভি ফুটেজে দেখা গেছিল, যে প্রভাস মণ্ডল ভুলিয়ে ভালিয়ে নাবালিকাকে ক্রাইম সিনে নিয়ে গেছে এবং ওই হিংস্র অভিযুক্ত, আমার ভাষায় জানোয়ারদের হাতে নাবালিকাকে তুলে দিয়েছে, তাকে ঠোকা উচিত না? বেশ করেছে, আর কি পেট থেকে ওর কথা নেবে, ও তো দেখিয়ে দিল। প্রথমে এদিক ওদিক ঘোরাচ্ছিল প্রভাস মণ্ডল, কিছুতেই বডির কাছে নিয়ে যাচ্ছিল না, পরে সেখান তার থ্রু দিয়ে উদ্ধার হয় বডি। এবং আর কি তথ্য নেওয়ার আছে আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দিই প্রভাস মণ্ডলের ভূমিকা। এই প্রভাস মণ্ডলকে লোভ দেওয়া হয়েছিল 10,000 টাকা, যে 10,000 টাকার বিনিময়ে সেই নাবালিকাকে ভুলিয়ে ভালিয়ে 3 জন অভিযুক্ত যারা আগে থেকেই ঝুপড়িতে জঙ্গলে ছিল তাদের কাছে নিয়ে যেতে হবে। মাত্র 10,000 টাকার জন্য এই প্রভাস মণ্ডল, যাকে বেশ করেছে এনকাউন্টার করেছে, সেই ব্যক্তি নাবালিকাকে নিয়ে গেছে ভুলিয়ে ভালিয়ে। সিসিটিভি ফুটেজে ওপেন এসেছে যে টুপি পরে, ক্যাপ পরে। কেন ক্যাপ পরেছে গরমে? কারণ সে জানতো যে সিসিটিভি আছে, ক্যামেরাতে ধরা পড়তে পারে। তো সে ক্যাপ পরে প্ল্যানিং করে সেই নাবালিকাকে নিয়ে যায় অভিযুক্তদের কাছে, যেখানে আগে থেকে উপস্থিত ছিল আনন্দ সর্দার মেন অ্যাকিউজড, উপস্থিত ছিল দিবাকর সর্দার, আর উপস্থিত ছিল কবির মোল্লা। তাহলে সেই প্রভাস মণ্ডলকে যখন ঠুকেছে সরকার, বেশ করেছে, ওর কাছ থেকে আর এক্সট্রা তথ্য কিছু নেওয়ার নেই। এখানে এন্ড ছিল, এটা আরজি করে মিস্টিরিয়াস হিস্ট্রি কিছু হচ্ছে না, এটা ওপেন ছিল।
আর যেটা সাধারণ লোকই সমস্ত তথ্য পুলিশের হাতে তুলে ধরেছে, মানে এর থেকে বড় কথা আর কিছু হয় না। এবার আপনাদের কোয়েশ্চেন হচ্ছে যে কবির মোল্লা কোথা থেকে এলো? সিপিএম কোয়েশ্চেন করবে, আইএসএফ কোয়েশ্চেন করবে। তো আমি বাবা বাচ্চাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, আসলে আজকাল তো প্রযুক্তিগতভাবে আমরা উন্নত হয়েছি, তো মোবাইল ট্র্যাকিং বলে কিছু একটা শব্দ হয়, যেটাকে নেটওয়ার্ক ট্র্যাকিং বলা যায়। আজকাল কেউ ক্রাইম করে লুকিয়ে থাকতে পারবে না, পাতাল থেকে চাইলেও পুলিশ উদ্ধার করতে পারবে। সেই মোবাইলের নেটওয়ার্ক ট্র্যাকিংয়ের মাধ্যমে কবির মোল্লাকে উদ্ধার করে উত্তর 24 পরগনার বসিরহাট থেকে। সে পালিয়ে গেছিল। কেন পালিয়েছিল? সে পালিয়ে গেছিল। উদ্ধার কে করেছে? উদ্ধার করেছেন বারুইপুর জেলা পুলিশ, ছিলেন এসওজি এবং রাজ্যের এসটিএফ এর যৌথভাবে মোবাইল টাওয়ার লোকেশনের মাধ্যমে এই কবির মোল্লাকে উত্তর 24 পরগনার বসিরহাট থেকে গ্রেফতার করা হয়। আর মাকুদের কিছু বলার আছে? ওনারা তো রেডি থাকেন ধরুন পলিটিসাইজ করতে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা, একজনকে ঠোকা হয়েছে, বাকিদেরকেও ঠুকে দেওয়া হোক। বিচারের আশা করলে বছর বছর কাটবে, তো আমার এসব ভালো লাগে না। ধর্ষকদেরকে ভয় দেখাতে গেলে যে ঘটনা ঘটলো, রাজ্যে কিন্তু ধর্ষণ কমবে, একটু হলেও ভয় জাগবে। ধর্ষকদেরকে ভয় দেখাতে গেলে, সেই ব্যক্তি তো এমনি মিথ্যা বলছিল, ভিডিও তো বোঝা যাচ্ছিল যে মিথ্যে বলছে। তো ধর্ষকদেরকে ভয় দেখাতে গেলে এবং আইন কানুনের প্রতি আস্থা আনতে গেলে এরকম এনকাউন্টার প্রয়োজন। এটাতে কোয়েশ্চেন করা উচিত না যে হাতকারা কেন ছিল না। হ্যাঁ, হাতকারা, তাহলে ইন্দ্রজিৎ মণ্ডল যাকে বেকার পিটিয়ে মারা হলো তাকে নিয়েও আওয়াজ তুলুন। আওয়াজ বেরোচ্ছে না, ভোকাল শেষ, ভোকালে নেই কিছু। আরএসএসকে টার্গেট করা। চলুন এবার আমি আপনাদের সামনে জানিয়ে দিই যে এই যে বারুইপুরের রেপ ঘটনা ঘটেছে, এটার পেছনেও তৃণমূল কংগ্রেসই রয়েছে। তাদের এই কামদুনি থেকে শুরু করে একের পর এক যে হিস্ট্রি রয়েছে রেপ আর মার্ডারে, সরকারের জিরো ভূমিকা, প্রাক্তন সরকারের জিরো ভূমিকা, এবং তাদের পুলিশ এবং সিআইডিকে দিয়ে তদন্ত করানোর পরেও যেহেতু অভিযুক্তরা ছাড় পেয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, তারই রেজাল্ট আজকে দেখছেন। আর এই ধাপাড়ি চোর তৃণমূল কংগ্রেসের বিরাট বড় দুর্নীতি আবার ফাঁস হয়েছে। এটা তো হওয়ারই ছিল। আর ইডি, যার কনভিকশন রেট আমি বারবার আপনাদেরকে বলি 94%, সে আবারও চমৎকার করিয়ে দেখিয়েছে। আর এই যে মানে এমন এক ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে, যে তথ্যতে আমি যদি এটা বলে থাকি যে মেবি তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য বিদেশি শক্তিরও ইনভলভমেন্ট ছিল। তারাও ইনভেস্ট করেছে। কোথায় ইনভেস্ট করেছে? ভারতের একটা রাজ্য ওয়েস্ট বেঙ্গল, সেখানকার একটা ছোট্ট দল তৃণমূল কংগ্রেস, তার ব্যাংক অ্যাকাউন্টে, সেই দলের ব্যাংক অ্যাকাউন্টে যখন বিদেশি ফান্ড ঢোকে, তখন কোয়েশ্চেন ওঠে। ন্যাশনালিটি নিয়ে কোয়েশ্চেন ওঠে, সিকিউরিটি নিয়ে কোয়েশ্চেন ওঠে যে কোন বাবা ইনভেস্ট করছে, তৃণমূল কংগ্রেসের কোন মামা ইনভেস্ট করছে, তৃণমূল কংগ্রেসের কে রয়েছে বিদেশে যে আনসিকিউরড লোন দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে। মানে কি, আমরা লোন নিতে গেলে মর্গেজ দিতে হয়, তো হয় গয়না, না হয় বাড়ি, না হয় জমি। তৃণমূল কংগ্রেসকে লোন নিতে গেলে কোনো রকম মর্গেজ দিতে হয় না, তাদেরকে ভালোবেসে বিদেশি শক্তি লোন দেয়, সেই কারণে এমন তথ্য ফাঁস হয়েছে, যার জন্য ইডি 440.42 কোটি টাকা তৃণমূল কংগ্রেসের ফ্রিজ করেছে পিএমএল এর সেকশন 17(1) ধারায় 440.42 কোটি টাকা। যখন এই বারুইপুরের ঘটনা ঘটে, তখন সিপিএম চিৎকার করলেও কালীঘাট চুপকানো ছিল, একটু হলেও চুপ ছিল, একটু শিথিল ছিল, কারণ তারা দৌড়াচ্ছিল এই পার্টি ফান্ডের টাকা বাঁচানোর জন্য, যেটা ইডি ফ্রিজ করে নিয়েছে। তাদের এখানে দম আটকে ছিল যে আমাদের সব টাকা চলে গেল, দল তো ভেঙে গেল, দলের পার্টি ফান্ড তো গেলই, আর উল্টো এইচডিএফসিতে তৃণমূল কংগ্রেসের তিনটে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, যার মধ্যে টোটাল 440.42 কোটি টাকা ছিল। প্রচুর টাকা সাইড এমনি করা হয়ে গেছে। এবার তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দিই, আসলে ইডি কেন তৎপর হয়েছিল, সেটা হচ্ছে বিধাননগর সাইবার থানায় একটি অভিযোগ দায়ের হয়, এফআইআর দায়ের হয়। যে এফআইআরে এটা অভিযোগ করা হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের পার্টি যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এইচডিএফসিতে যে অ্যাকাউন্ট রয়েছে, সেখানে প্রচুর এরকম আর্থিক লেনদেন রয়েছে যা সন্দেহজনক। ইনফ্যাক্ট সেখানে দাবি করা হয়েছিল যে বেআইনি অর্থ সংগ্রহ করছে তৃণমূল কংগ্রেস, এবং বেআইনি লেনদেনও চলছে। যখন এই পুরো তদন্ত পিএমএলএ ধারা অনুযায়ী যখন ইডি ইনভেস্টিগেশন স্টার্ট করে, তখন দেখতে পায় যে কেয়ারওয়েল গ্রুপের 5টি স্থানে
পর এই 5টি স্থানে তল্লাশি চালায় ইডি এবং সেখানেই ধরা পড়ে যে 2023-এর এপ্রিল থেকে 2026-এর জুন মাস পর্যন্ত এআইটিসির ব্যাংক অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ ওই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, এইচডিএফসি অ্যাকাউন্ট থেকে 160 কোটি টাকা কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড এবং তার সংশ্লিষ্ট বেশ কিছু সংস্থাতে স্থানান্তরিত করা হয়। 160 কোটি টাকা। কে এই কেয়ারওয়েল গ্রুপ? যে গ্রুপ হেলিকপ্টারের মতো যে সমস্ত প্রাইভেট হেলিকপ্টার থেকে থাকে, যে সমস্ত নেতা মন্ত্রীরা ভাড়া নিয়ে থাকে, এই সমস্ত কাজ দেখে থাকে এই প্রাইভেট লিমিটেড কোম্পানি। সেই কোম্পানিকে তৃণমূল কংগ্রেস 2023-এর এপ্রিল থেকে 2026-এর জুন পর্যন্ত 160 কোটি টাকা ট্রানজ্যাকশন করে। সেই ট্রানজ্যাকশনের মধ্যে উঠে আসে যে আলাদা করে এই কেয়ারওয়েল এভিয়েশন প্রাইভেট লিমিটেডেরই একটি নতুন শাখা, নতুন গঠিত একটি সংশ্লিষ্ট সংস্থায় 82.96 মানে প্রায় 83 কোটি টাকা দিয়েছিল। কি করতে দিয়েছিল? সেটা হচ্ছে এমব্রার লিগেসি 600 বিমান এবং আগস্টা 109 গ্র্যান্ড নিউ এই দুটি হেলিকপ্টার কিনতে টাকা দিয়েছিল। মজার বিষয় হচ্ছে হেলিকপ্টার কিনতে টাকাও দিল। কাকে টাকা দিল? এই কেয়ারওয়েল গ্রুপকে। হেলিকপ্টার কিনতে কে টাকা দিল? তৃণমূল কংগ্রেস টাকা দিল। আর সেই হেলিকপ্টার কে ভাড়া নিল? তৃণমূল কংগ্রেসই ভাড়া নিল। মানে মাছের তেলে মাছ ভাজা। সবাই এখানে গরু গাধা বসে আছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন তো? ভাবুন, ভালো করে বুঝুন, আমার কাছে প্রচুর কালো সম্পত্তি, প্রচুর কালাধন রয়েছে, কালো টাকা রয়েছে। আমি কি করছি? আমি আপনাদেরকে টাকা দিলাম। আমি বললাম যে আমি ডিরেক্ট হেলিকপ্টার কিনলে তো ধরুন ইডির নজরে চলে আসবো, খাতায় কলমে এক্সেসিভ টাকার লেনদেন দেখানো হবে, তাই আমি আপনাদের থ্রু দিয়ে হেলিকপ্টার কেনালাম, আপনারা কিনলেন, আর আপনাদের কাছ থেকে আমি ভাড়া নিলাম। মানে আমারই হেলিকপ্টার, আমি টাকা ভাড়া দিয়ে চাপছি। বাহ, কি সুন্দর একটা আইওয়াজ দেখানো। মানে আমারই হেলিকপ্টার, আমি ভাড়া দিচ্ছি। কাকে ভাড়া দিচ্ছি? আমি আমার টাকাই দিচ্ছি। ওই হেলিকপ্টার আমি ভাড়া নিয়েছি, আমার কেনা হেলিকপ্টার আমি ভাড়া নিচ্ছি। বুঝুন তাহলে দুর্নীতি কোন জায়গায় ছিল। এটাকেই বলা হয় ব্ল্যাক মানি হোয়াইট করা। আর এই তথ্য খুঁজতে গিয়ে ইডির হাতে আরো মারাত্মক তথ্য এসেছে। সেটা হচ্ছে এই যে কেম্যান আইল্যান্ড ভিত্তিক একটি সংস্থা থেকে প্রায় 17 লক্ষ মার্কিন ডলার, 1.7 ইউএসডি, 1.7 মিলিয়ন ইউএসডি, 1.7 মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। কে? এই বিদেশ, এই আইল্যান্ড, এই কেম্যান আইল্যান্ড। কে এই কেম্যান আইল্যান্ড? এটা কিউবার দক্ষিণে আর জামাইকার উত্তর পশ্চিমে অবস্থিত একটা আইল্যান্ড। তৃণমূলের সম্পর্ক বিভিন্ন আইল্যান্ডের সাথে উঠে আসে, জানেন তো? তৃণমূলের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এখানকার নেতা মন্ত্রীরা ফেসে গেলে ভানুয়াটুর মতো যেমন আইল্যান্ডে পালিয়ে যায়, সেই রকমই এটা একটা আইল্যান্ড, যেটা হচ্ছে কেম্যান আইল্যান্ড, যেখান থেকে আনসিকিউরড লোন দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসকে 1.7 মিলিয়ন মানে ডলার, 1.7 মিলিয়ন ডলার আনসিকিউরড লোন হঠাৎ করে তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়। কেন দেওয়া হয়েছিল? কে ছিল? এই যে ইউএসডিতে ট্রানজ্যাকশন আসছে টাকা, এই যে ইউএসডিতে পাঠানো হচ্ছে, এই যে ডলারে টাকা পাঠানো হচ্ছে, এটা আমেরিকান জর্জ সোরসের পাঠানো নয় তো? হতেই পারে না? বিভিন্ন পথে ঘুর পথে। না হলে ভাবুন না, বিজেপিকে টাকা পাঠানো, কংগ্রেসকে পাঠানোর মধ্যে একটা হতে পারে যে না বড় দল বিশ্বে চিনতে পারে। কিন্তু একটা দেশের মধ্যে একটা ছোট রাজ্য, যেমন ধরুন সাউথ সাইডে আমরা যদি তামিলনাড়ুতে চলে যাই, তো তামিলনাড়ুতে ডিএমকে কে বিদেশ থেকে টাকা দিচ্ছে। এটা অদ্ভুত ব্যাপার না? সেরকমই তৃণমূল কংগ্রেসকে বিদেশের আইল্যান্ড থেকে আনসিকিউরড লোন দেওয়া হচ্ছে। আর যে লোন এনজয় করছে তৃণমূল কংগ্রেস, বিদেশি শক্তি কাজ করছিল তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গে জেতানোর জন্য। এ তো মানে অ্যান্টি ন্যাশনাল চালচলন বলতে পারেন। মানে ভাবুন না যে তৃণমূল কংগ্রেসের প্রতি বিদেশ থেকে ঋণ দেওয়া হচ্ছে, তৃণমূল কংগ্রেসের পার্টি ফান্ডে ঋণ দিচ্ছে, আনসিকিউরড ঋণ, অর্থাৎ যে ঋণ শোধ করার কোনো চাপ তৃণমূল কংগ্রেসের ওপর নেই। তার মানে সে নিশ্চয়ই তার কোনো মোটিভকে, তার কোনো এজেন্ডাকে ফুলফিল করাবে, তবেই না। নাহলে তৃণমূল কংগ্রেসের সাথে তো বিদেশের ওই রকম আইল্যান্ডের কোনো ঘনিষ্ঠ সম্পর্ক তো নেই, মানে প্রেমের সম্পর্ক তো নেই যে এমনি এমনি লোন দিয়ে দেবে। তার মানে নিশ্চয়ই নিজের কোনো এজেন্ডা, নিজের কোনো ইন্টেনশনকে থোপার জন্য। তাহলে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক পার্টি হয়ে যখন বিদেশি ফান্ড, এইভাবে ঋণ, বিদেশি টাকা যখন ঢুকছে, আর এটা মারাত্মক ব্যাপার। এটা কোনোদিন হয়নি
যে একটা কেন্দ্রীয় সংস্থা কোনো পার্টি ফান্ডের অ্যাকাউন্ট ফ্রিজ করছে, তার মানে তো তৃণমূল কংগ্রেস আর ওই যে বিভিন্ন রকম যে দেশ বিরুদ্ধে যে সমস্ত সংগঠনগুলি অ্যান্টি ন্যাশনালিজম ছড়াতো, টেরোরিজম অ্যাক্টিভিটিস ছড়াতো, বিদেশ থেকে ফান্ড আসতো কিসের জন্য? যে ভারতের নৈরাজ্যকতা ছড়াতে হবে, ভারতের বিভিন্ন এজেন্ডাকে কাজে লাগিয়ে ভারতকে অশান্ত করতে হবে। তাহলে সেই সমস্ত ছোট ছোট সংগঠন আর তৃণমূল কংগ্রেসের মধ্যে কি পার্থক্য থাকলো? থাকলো না কোনো পার্থক্য। নাহলে লোন দিচ্ছে, আমি অবাক, আবারও বলছি, লোন আমি নিচ্ছি, আমি কিছু বন্ধক দিচ্ছি না, মানে কিছু নেই, নো মর্গেজ, কিছু তো ফুলফিল করাতে চাইবো বলেই না এরকম কাজ করব। এইভাবেই তো বিদেশি শক্তি বিভিন্ন দেশের ছোট ছোট পার্টির মাধ্যমে নিজের কন্ট্রোল রাখে। এ তো পুরোপুরি অ্যান্টি ন্যাশনাল কাজের সাথে যুক্ত তৃণমূল কংগ্রেস। নাহলে বিদেশ থেকে কেন লোন আসবে এটা আপনারা ভাবুন, সেটা আবার আনসিকিউরড লোন। এটা শুধুমাত্র আমাদের রাজ্য বলে নয়, আমাদের দেশের যে কোনো রাজ্যে যদি এইরকমভাবে কোনো পলিটিক্যাল পার্টিকে বিদেশ থেকে টাকা পাঠানো হয়, তার মানেই বুঝতে হবে যে তার কোনো এজেন্ডা রয়েছে, তার মানেই বুঝতে হবে যে সে ভারত বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত। নাহলে বিদেশের কি ইন্টারেস্ট? সেই রকম কাজের সাথে তৃণমূল কংগ্রেস জড়িত। কতটা মারাত্মক বুঝতে পারছেন? কতটা ভয়ঙ্কর ব্যাপার যে একটা কেন্দ্রীয় সংস্থাকে, ইডিকে শেষ পর্যন্ত একটা পলিটিক্যাল পার্টির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে হয়েছে। এ দেশে প্রথমবার হলো। তার মানে ভাবুন কত ডেঞ্জারাস পার্টিকে আপনারা 15 বছর ধরে আমরা আমাদের রাজ্যে জল দিয়ে দিয়ে বীজটাকে বড় করেছিলাম। এই মারাত্মক কাজে জড়িত এবং ধীরে ধীরে পুরোটাই আমাদের সামনে আসছে। ফ্রড বললেও ভুল হবে না, পুরো জালিয়াতি একটা পার্টি, পুরো